Hello everyone, welcome to back my channel. আমি সন্দীপ and today Timeline বাংলা present just রিলিজ হওয়া একটি সেরা ওয়েব সিরিজ স্পাইডারম্যান নোট সিজন 1 and সত্যি কথা বলতে এই সিরিজটা কিন্তু আমার মাথা খারাপ করে দিয়েছে। আমরা দেখতে পাই নিউ ইয়র্ক শহরের রাত, শহরের আকাশ ধোঁয়াশায় ঢাকা, চারিদিকে অপরাধ আর ক্রাইমের এমন ছায়া নেমে এসেছে যেন পুরো শহরটা কোনো অন্ধকার রহস্যের ভেতরে বন্দী হয়ে আছে। আর এই শহরেই এমন এক নায়ক ছিল যাকে মানুষ ডাকতো দ্য স্পাইডার নামে, পুরো ডিসির ব্যাটম্যানের মতো। কিন্তু এখন তার নাম বেন রাইলি। বেন এখন আর কোনো সুপারহিরো নয়, সে এখন একজন প্রাইভেট গোয়েন্দা। সস্তা বারে বসে সিগারেট খায়, অতীতে যন্ত্রণাকে বুকে নিয়ে বেঁচে থাকে, কারণ এক সময় তার জীবনে ছিল রুবি নামের একটি মেয়ে। কিন্তু রুবি মারা যাওয়ার পর বেন শুধু তার প্রেমিকাকেই হারায়নি, বরং হারিয়েছিল নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই মহানায়ককেও। আর সেই দিন থেকে এখনো পর্যন্ত সে স্পাইডার হওয়া একদমই ছেড়ে দিয়েছে। আর এইখান থেকে কাহিনী একদম 5 বছর পর চলে যায়, যেখানে একটি বারে বসে আমরা বেনকে দেখতে পাই যে কিনা নজর রাখছিল এক সন্দেহজনক লোকের ওপর। লোকটার নাম ছিল এডিসন। প্রথম থেকে এডিসনের আচরণ বেশ অদ্ভুত লাগছিল, আর হঠাৎ করেই সে সেখান থেকে পালাতে শুরু করে। বেনু তার পিছু নেয়, আর ধাওয়া করতে করতে তারা পৌঁছে যায় একটি তেল কারখানায়। আর ঠিক সেইখানেই বহু বছর পর আবার অ্যাক্টিভ হয়ে ওঠে বেনের স্পাইডারম্যান সেন্স। তার মনে হয় কিছু একটা ভয়ঙ্কর ভুল হতে চলেছে, আর পরের মুহূর্তেই এডিসন নিজের আসল শক্তি প্রকাশ করে। আসলে এডিসন নিজের শরীরে আগুন তৈরি করতে পারত, আর এইটি দেখে বেনের পুরো মাথা খারাপ হয়ে যায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের শহরে সে ছাড়াও আরও এরকম সুপার পাওয়ারওয়ালা কোনো ব্যক্তি আছে বলে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখন ডন নামের আরেকজন প্রাইভেট গোয়েন্দা এডিসনকে গুলি করে বসে। গুলি লাগার সঙ্গে সঙ্গে এডিসন সেখানে মারা যায়, আর পুরো তেল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই বেনের ম্যানেজার জেনেট নামের একটি মেয়েকে। বেনের গোয়েন্দা ব্যবসা খুব একটা ভালো চলছে না, টাকার অভাব, পুরনো অফিস আর ব্যর্থ কেস, সব মিলিয়ে তার জীবনটা একেবারেই এলোমেলো। ঠিক তখনই তার কাছে আসে নতুন একজন ক্লায়েন্ট যার নাম কমেডি। সে একটি মহিলার ছবি দেখিয়ে বলে যে এই মহিলা হলো তার স্ত্রী, আর তার সন্দেহ যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার্স করছে। তো বেন কাজটা নিয়ে নেয়, যেহেতু কাজ তার কাছে নেই। কিছুক্ষণ পর আমরা রবি নামের একজন রিপোর্টারকে দেখতে পাই যে কিনা বেনের সঙ্গে দেখা করতে আসে। রবি জানে যে বেনি হচ্ছে আসল স্পাইডার, কিন্তু সে কাউকে বলে না। সে বেনকে জানায় যে শহরে আবার অদ্ভুত সব শক্তিধর মানুষ দেখা যাচ্ছে, অপরাধ বাড়ছে, ক্রাইম বাড়ছে, আর স্পাইডার হারিয়ে যাওয়ার পর নিউ ইয়র্ক শহর আগের চেয়ে আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এসব শুনেও বেন কিন্তু নিজের সেই স্পাইডার ক্ষমতাকে একদমই ব্যবহার করতে চায় না। অন্যদিকে শহরের আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করেছিল সিলভার ম্যান নামের একজন মাফিয়া, আর স্পাইডার অদৃশ্য হওয়ার পর তার বেআইনি ব্যবসা আগের থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর এইদিকে বেন ইনভেস্টিগেশন করে জানতে পারে যে কামরেডির স্ত্রী, যার নাম ক্যাট হার্ডি, তো সেই মহিলাটি দেখা করতে গিয়েছিল এই শহরের সবথেকে বড় নেতার সঙ্গে। এরপর বেন আর রবি মর্গে গিয়ে এডিসনের ডেড বডি পরীক্ষা করে, আর সেইখানে সামনে আছে আর একটি অদ্ভুত তথ্য। এডিসনের শরীরে গুলির চিহ্ন আছে, কিন্তু আগুনে পোড়ার কোনো চিহ্ন নেই। মানে সে সত্যি নিজের শরীর থেকে আগুন তৈরি করতে পারতো। তো রাত্রে বেন ক্যাট হার্ডির সঙ্গে দেখা করতে যায়, আর সেখানেই তার চোখে পড়ে উইনস্টনকে। আর এখানে দ্রুত বোঝা যায় যে এই শহরের অন্ধকার জগতে বড় কিছু একটা ঘটতে চলেছে, কারণ সিলভার ম্যান ইতিমধ্যেই জেনে গিয়েছে যে ডোনেগাল তার ওপর নজরদারি করছিল। ডোনেগাল হলো সেই গোয়েন্দা যে কিনা এই মুভিটার একদম শুরুতে এডিসনকে গুলি করে মেরেছিল, মনে আছে? তো সেই হচ্ছে ডোনেগাল। আর সিলভার ম্যান বিশ্বাসঘাতকতাকে কখনোই ক্ষমা করে না, তাই কোনো দ্বিধা না করে সে ডোনেগালকে হত্যা করে। আর এইদিকে আমরা দেখতে পাই যে বেন ক্যাটকে কয়েকটা ছবি দেখিয়েছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ একজন এসে তার উপর হামলা করে। আর ধাওয়া করতে করতে তারা দুজন পৌঁছে যায় একটি বিল্ডিং এর ওপর। আর প্রথমে দুজনের মধ্যে মারামারি হয়, একদম নর্মাল মনে হচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর বেন একদম অবাক হয়ে যায়, কারণ বেন যার সঙ্গে মারপিট করছিল সেই লোকটির শরীর ধীরে ধীরে বালিতে বদলে যাচ্ছে। ইয়াস, এই মানুষটির নাম হচ্ছে ফ্লিন্ট মার্কো, যাকে আমরা এই মুভির মধ্যে স্যান্ড ম্যান নামে চিনি। আর এখান থেকে গল্পটা আরো ডার্ক এবং মিস্টেরিয়াস হয়ে যায়। মার্কোর শরীর ধীরে ধীরে বালিতে বদলে যাচ্ছে। বেন বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো নরমাল মানুষ নয়। প্রথমে বেন সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করে, কিন্তু ফ্লিন্ট মার্কো নিজের শক্তিকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছিল না। তার শরীর পুরোপুরি বালিতে বদলে যায়। কিন্তু যাই হোক, অবশেষে বেন ফ্লিন্টকে পরাস্ত করতে সক্ষম হয়। কিন্তু কিছুক্ষণ পর এখানে ক্যাট চলে আসে, আর মার্কোকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন ক্যাট আবার বেনের কাছে ফিরে আসে আর জানায় যে মার্কো নাকি নিখোঁজ হয়ে গেছে, আর তাকে খুঁজে বের করার জন্য বেনের সাহায্য দরকার। বেন বুঝতে পারছিল যে ক্যাট অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, কিন্তু তবুও চুপচাপ
সে কাজটা নিয়ে নেয়, বেশি কোনো কথা বলে না। তো পরের দিন মার্কোর বাড়িতে গিয়ে বেন একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটি বহু বছর আগে ফ্রান্সে তোলা হয়েছিল, আর ছবিটা দেখেই বেন একদম চমকে যায়, কারণ সেখানে শুধু ফ্লিন্ট নয় বরং সেখানে এডিসনও ছিল, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ করা এডিসন আর এই স্যান্ডম্যান মার্কো একে অপরকে আগে থেকেই জানতো। এইখান থেকে বেনের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু ক্যাট শুধু জানায় যে মার্কো একসময় সৈনিক ছিল, এর বেশি সে কিছু বলতে পারবে না। বেন সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে দূর থেকে মার্কো নিজেই ক্যাটের ওপর নজর রাখছে। আসলে সে ক্যাটকে খুব ভালোবাসে, কিন্তু নিজের বর্তমান অবস্থাকে এতটাই ঘৃণা করে, কারণ সে জানতো যে এইরকম দানবের সঙ্গে কোনো মানুষ কোনোদিনও সুখে থাকতে পারে না। অন্যদিকে আমরা রিপোর্টার রবিকে দেখতে পাই, যে কিনা এডিসনের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় যে সেই মহিলাটির মধ্যে তার স্বামীর মৃত্যুর কোনো দুঃখ ছিলই না। এরপর কাহিনীতে এন্ট্রি হয় আর একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যার নাম লিঙ্কন। লিঙ্কন মার্কোর সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে এডিসন মারা গেছে, আর এখানেই জানা যায় যে মার্কো এখন স্থায়ীভাবে স্যান্ডম্যান রূপে আটকে গেছে, মানে সে আগের মতো মানুষ হতে পারছে না। সত্যি বলতে এই মুহূর্তে তাকে দেখে অভিশপ্ত মানুষ বলেই বেশি মনে হয়। এইদিকে সিলভার ম্যানের লোকেরা বেনের অফিসে গিয়ে জিনেটকে ভয় দেখায়, আর এই ঘটনার পর জিনেট চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই বহু বছর পর বেন ফিরে যায় এমন একটি জায়গায় যেইখানে সে নিজের অতীতকে লুকিয়ে রেখেছিল একটি গোপন দেওয়ালের ভেতরে। ধুলে জমে থাকা সেই লুকোনো জায়গা থেকে বের করে আনে নিজের পুরনো স্পাইডার স্যুটকে, আর অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সেই স্যুটের দিকে, যেন অতীতের সমস্ত স্মৃতি আবার তার সামনে ফিরে এসছে। তার প্রেমিকা রুবি, তার ব্যর্থতা, আর সেই জীবন যেটাকে সে অনেক আগে ছেড়ে দিয়েছিল, কিন্তু এইবার আর পালিয়ে থাকার সুযোগ নেই। অবশেষে বেন মুখোশটা হাতে তুলে নেয় আর বহু বছর পর আবার ফিরে আসে স্পাইডার হয়ে। এইদিকে সিলভার ম্যানের গাড়ি শহরের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ে একটি ছায়ামূর্তি। স্পাইডার ফিরে এসছে, একের পর এক গুন্ডাকে পরাস্ত করতে শুরু করে, আর শেষ পর্যন্ত স্পাইডার সরাসরি সিলভার ম্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তাকে মারে না, শুধু একটি সতর্ক বার্তা দিয়ে চলে যায় যে গোয়েন্দা বেনের পিছু নিতে না। আর ঠিক সেই মুহূর্তে সিলভারম্যান বুঝে যায় যে ইয়াস তার সবচেয়ে বড় শত্রু এইবার ফিরে এসছে। স্পাইডারের ফিরে আসার খবর দ্রুত পুরো শহরে ছড়িয়ে যায়, কারণ অনেকেই ভেবেছিল যে সে হয়তো আর ফিরে আসবে না। আর এইদিকে জেনেট আবার বেনের অফিসে ফিরে আসে, কারণ সে জানতো যে বেন খুব একটা খারাপ মানুষ নয়। এইদিকে সাংবাদিক রবি তদন্ত করতে গিয়ে একটি ইম্পর্টেন্ট তথ্য খুঁজে পায় যে লিঙ্কন, মার্কো এবং এডিসন এই তিনজন একে অপরকে আগে থেকেই জানতো, অর্থাৎ এই ঘটনাগুলো কোনো আলাদা নয়, সবকিছুর পেছনে একটা বড় কানেকশন রয়েছে। আর ঠিক তখনই এইদিকে বেনের অফিসে হাজির হয় সিলভারম্যান, কিন্তু আশ্চর্যের বিষয় সিলভারম্যান তাকে কোনো হুমকি দিতে আসেনি, বরং একটি প্রস্তাব নিয়ে এসেছে। সিলভারম্যান জানায় তার সংগঠনের মধ্যে একজন গুপ্তচর রয়েছে, কেউ একজন তার গোপন তথ্য বাইরে পাচার করছে, আর সে চায় যে বেন যেন সেই ব্যক্তিকে খুঁজে বের করে। বেন অবশ্য সুযোগটা হাতছাড়া করতে চায় না, কারণ সে জানে যে সিলভারম্যানের ভেতরে জগতে প্রবেশ করার এটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। ইনভেস্টিগেশন শুরু করার পর বেন কিছু অদ্ভুত সূত্র খুঁজে পায়। ধীরে ধীরে তার কাছে ক্লিয়ার হতে থাকে যে সিলভারম্যানের সাম্রাজ্যের ভেতরে বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে। অন্যদিকে রবি লিঙ্কনের পিছু নিতে শুরু করে, আর দেখতে পায় যে কয়েকজন পুলিশ কয়েকজন মানুষকে মারধর করছিল, আর ঠিক তখনই লিঙ্কন নিজের আসল রূপ প্রকাশ করে, তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। এই সিন দেখার পর রবি বুঝে যায় যে শহরে শুধু অপরাধ বাড়ছে তা নয়, একের পর এক অতি মানবীয় শক্তির মানুষ সামনে আসছে। ঠিক সেই সময় সেখানে মার্কো চলে আসে, মানে আমাদের ওই বালিম্যান স্যান্ডম্যান, আর রবি দূর থেকে তাদের দুজনের ছবি তুলে নেয়। এইদিকে বেন কামরেডির ব্যাপারে আরও ইনভেস্টিগেশন চালিয়ে জানতে পারে যে কামরেডি আসলে ক্যাট হার্ডির স্বামী নয়, সে পুরো সময়টাই মিথ্যা বলেছিল। আসলে সে ক্যাটকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চেয়েছিল। অন্যদিকে বেন ধীরে ধীরে ক্যাটের আরও কাছে আসতে শুরু করে, আর সে তাকে জানায় যে সিলভারম্যান তাকে গুপ্তচর খুঁজে বের করার কাজ দিয়েছে। কথাটা শুনে ক্যাট ভয় পেয়ে যায়, কারণ সে জানে যদি সিলভারম্যান সত্যিটা জানতে পারে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে। এই দেখে বেনের কিছুটা সন্দেহ হয়, তাহলে কি ক্যাটই হচ্ছে সেই গুপ্তচর? পরের দিন ক্যাট শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কারণ সে চায় মার্কোকে নিয়ে নতুন একটা জীবন শুরু করতে। কিন্তু যখনই সে মার্কোর সঙ্গে দেখা করে তখন সবকিছু আরো জটিল হয়ে যায়। মার্কো নিজেকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ তার বিশ্বাস সে আর কোনোদিনও আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে না। তাই সে ক্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখার তার আর কোনো অধিকার নেই। তো পরের দিন সিলভারম্যানের লোকেরা বেন, ক্যাট এবং এডিসনের বউকে ধরে নিয়ে আসে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সিলভারম্যান। সে জানতে চায় তার সংগঠনের গুপ্তচরকে। প্রথমে এডিসনের বউ বলে যে ক্যাটই হচ্ছে সেই গুপ্তচর, কিন্তু ক্যাট তা অস্বীকার করে। প্রমাণ হিসেবে এডিসনের বউ কিছু টাকা দেখায়, যেই টাকা বেন তাকে দিয়েছিল। সবাই যখন ক্যাটকে সন্দেহ করছে তখন বেন হঠাৎ করে একটি নাম বলে, উইনস্টন।
উইনস্টন হলো আসল গুপ্তচর। সিলভারম্যান প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন টাকাগুলোকে চেক করে তখন দেখতে পায় যে সেই টাকাতে লাল রঙের চিহ্ন আঁকা, যেই টাকাগুলো একমাত্র তার গোপন ভান্ডারেই পাওয়া যেত। সিলভারম্যানের সন্দেহ আরো বেড়ে যায়, আর কোনো যাচাই না করে সে তাকে উইনস্টনকে গুলি করে মেরে ফেলে। আসলে বেন লুকিয়ে রাত্রে সিলভারম্যানের রুমে গিয়ে লকারে বন্দি থাকা কিছু স্পেশাল নোট যার ওপর লাল কালির দাগ ছিল সেইগুলোকে চুরি করে নিয়ে এডিসনের বউকে দিয়েছিল। আর সমস্ত সন্দেহ উইনস্টনের উপরেই চলে আসে, কারণ সিলভারম্যান সেই লাল দাগের টাকাগুলো একমাত্র তার ম্যানেজার উইনস্টনকেই দিত। উইনস্টনের মৃত্যুর পর পরিস্থিতি একেবারে শান্ত হলেও ভেতরে ভেতরে সবকিছু আরো বিপজ্জনক হয়ে উঠেছিল। এইদিকে ক্যাট মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিল, কারণ সে জানতো সিলভারম্যানের হাত থেকে কেউ সহজে মুক্তি পায় না। কিছুদিন পর বেন সরাসরি ক্যাটকে জিজ্ঞেস করে যে সে কেন সিলভারম্যানকে মারতে চায়। তখন ক্যাট বলে যে সিলভারম্যান বহু বছর ধরে তার পুরো জীবনকে কন্ট্রোল করে এসছে। সে কি পড়বে, কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, সবকিছু যেন সিলভারম্যান ঠিক করতো। কিন্তু একদিন ক্যাট একজন সাধারণ ছেলের প্রেমে পড়েছিল, কিন্তু সিলভারম্যান জানতে পেরে সেই ছেলেটিকে মেরে ফেলে। তারপর ক্যাটের জীবনে আসে মার্কো, আর সেই কারণেই সে মার্কোকে নিয়ে সিলভারম্যানকে সরিয়ে দিতে চায়। কিন্তু তাদের এই কথাগুলো মার্কো লুকিয়ে লুকিয়ে শুনে নেয়, আর সে ভুল বোঝে। তার মনে হয় যে ক্যাট হয়তো তাকে ছেড়ে বেনের কাছে চলে গেছে, সে হয়তো তাকে আর ভালোবাসে না। রাগে এবং হতাশায় অন্ধ হয়ে মার্কো সরাসরি সিলভারম্যানের দলে যোগ দেয়। অন্যদিকে শহরে নতুন এক শক্তিধর মানুষের আবির্ভাব ঘটে, যার নাম লেন্ডিন। কিন্তু শীঘ্রই মানুষ তাকে মেগাওয়াট নামে চিনতে শুরু করে, কারণ তার পুরো শরীর বিদ্যুতে ভরা। একটি ব্যাংক ডাকাতির সময় তার সঙ্গে স্পাইডারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথম দিকে স্পাইডার বেশ সমস্যায় পড়ে, কারণ মেগাওয়াট যে কোনো তার, ধাতু বা পানির মাধ্যমে বিদ্যুৎ ছড়িয়ে দিতে পারে। কিন্তু তার শক্তিরও সীমা ছিল, তাই অতিরিক্ত শক্তি ব্যবহার করার পর সে দুর্বল হয়ে পড়ে, আর সেই সুযোগে স্পাইডার তাকে হারিয়ে পরাস্ত করে দেয়। কিন্তু এই ঘটনার পর শহরের মানুষ আবার স্পাইডারের নাম নিতে শুরু করে, কি ইয়েস, হি ইজ কামিং ব্যাক। এদিকে বেন এবং ক্যাট একে অপরের আরো কাছাকাছি চলে আসে, আর একদিন বেন নিজের অতীত সম্পর্কে ক্যাটকে সমস্ত কিছু জানিয়ে দেয়। সে জানায় বহু বছর আগে যুদ্ধের সময় সে একজন আর্মি অফিসার ছিল। সেই সময় এক ভয়ঙ্কর পরীক্ষাগারের ভেতরে সে এবং আরো অনেকজন মানুষ আটকা পড়ে যায়, আর সেইখানে এক অদ্ভুত মানুষরূপী মাকড়সার কামড়ে তার শরীরে পরিবর্তন আসে, আর সেইখান থেকেই তার স্পাইডার ক্ষমতার জন্ম হয়। এই কাহিনীটি শোনানোর পর বেনের মাথায় একটি প্রশ্ন আরো জোরালো হয়ে ওঠে, যে তাহলে কি মার্কো, এডিসন অ্যান্ড স্টর্মস্টোন, মেগাওয়াট এদের প্রত্যেকের শক্তির উৎস তাহলে সেই পুরনো ঘটনার সঙ্গে জড়িত? তদন্ত করতে গিয়ে সে পৌঁছে যায় এক বিজ্ঞানীর কাছে, যার নাম ডক্টর ফেভার। প্রথমে মনে হয়েছিল এই মহিলা ডক্টরটি হয়তো সেই সব মানুষদেরকে সাহায্য করেছেন, কিন্তু ধীরে ধীরে সত্যিটা সামনে আসে যে এই মহিলা বিজ্ঞানী আসলে সেই মানুষগুলোকে তাড়াতাড়ি মেরে ফেলার প্ল্যানিং করেছিল। তারা যত নিজের শক্তিকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি মারা যাবে। এই খবর শুনে বেন একদম আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে মার্কো সহ বাকি সুপার ন্যাচারাল মানুষেরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সে দ্রুত এই ব্যাপারটি ক্যাটকে জানিয়ে দেয়, আর ক্যাট গিয়ে এই ব্যাপারটা মার্কোকে জানিয়ে দেয়, আর মার্কো এই মৃত্যুর খবরটি শুনে একদম ভেঙে পড়ে। আর এই দিকে সেই বিজ্ঞানী ফেভার লক্ষ্য করেছে যে স্পাইডারের শরীর অন্যদের মতো ভেঙে পড়ছে না, তার শক্তি একদম ব্যালেন্সে আছে। আর ঠিক এইখানেই কাহিনীতে আসে এই গল্পের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ইয়াস, ক্যাট ডক্টর ফেভারের কাছে গিয়ে বেন র্যালির আসল পরিচয়ে ফাঁস করে দেয়। হ্যাঁ, যে মানুষটাকে বেন আবার বিশ্বাস করতে শুরু করেছিল, যার জন্য সে নিজের অতীতের দরজা খুলেছিল, সেই ক্যাট তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর বেন জানতেও পারেনি তার সঙ্গে এরপর কি হতে চলেছে। একদিন হঠাৎ ডক্টর ওয়াটগান তার সঙ্গে দেখা করতে আসে। ওয়াটগান জানায় বহু বছর আগে বেন তার জীবন বাঁচিয়েছিল। সেও সেই পুরনো যুদ্ধকালীন পরীক্ষার মধ্যে একজন বেঁচে থাকা মানুষ, কিন্তু তার শরীরে পরিবর্তন ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ওয়াটগান বলে ডক্টর ফেভার আসলে সবাইকে বাঁচানোর চেষ্টা করছেন। কথা বলতে বলতেই ওয়াটগান তাকে জানিয়ে দেয় যে সে বেনের আসল পরিচয় জানে। সে জানে যে বেনি হচ্ছে স্পাইডার। প্রথমে বেন অবাক হয়ে যায়, কিন্তু এরপরই পরিস্থিতি আরো ভয়ঙ্করের দিকে মোড় নেয়। ওয়াটগান হঠাৎ তাকে একটি ইনজেকশন দিয়ে দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বেন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তাকে একটি হাসপাতালে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তার শরীর থেকে রক্ত এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। ধীরে ধীরে মেডিসিনের প্রভাবে বেনের পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। যুদ্ধ, গোপন গবেষণা, নিরীহ মানুষের উপর পরীক্ষা, আর সেই বিজ্ঞানীরা যারা মানুষের শরীর নিয়ে ভয়ঙ্কর সব গবেষণা করত। ঠিক তখনই সে চিনতে পারে ডক্টর ফেভারকে, কারণ ফেভার শুধু একজন বিজ্ঞানী নন, তিনি সেই পুরনো পরীক্ষাগুলোর
সঙ্গে জড়িত ছিলেন। আর এখানেই সামনে আসে তার আসল উদ্দেশ্য। আসলে এই ওয়াটগন নামের লোকটা হচ্ছে ফেবারের ছেলে, যে একই ধরনের পরিবর্তনের কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে বুড়ো হয়ে যাচ্ছে। ফেবার বিশ্বাস করত যে বেনের শরীরে এমন কিছু আছে যা তার ছেলেকে বাঁচাতে পারে, তাই তিনি যে কোনো মূল্যে তার ছেলেকে বাঁচাতে চায়। মহিলা বিজ্ঞানীটি বেনের শরীরকে ইউজ করে এমন একটি মেডিসিন তৈরি করে, আর সেটা ওয়াটগনের শরীরে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ওয়াটগনের শরীর সুস্থ হতে শুরু করে। মনে হয় সেই মেডিসিনটি সত্যি তার শরীরে কাজ করতে শুরু করেছে। কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর বেন লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কিছুক্ষণ পর সিলভারম্যান তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। সঙ্গে রয়েছে স্যান্ডম্যান, টমস্টোন আর মেগাওয়াট। সিলভারম্যানের লোকেরা পুরো ল্যাবটিকে আগুন লাগিয়ে দেয়, আর এইখানেই সেই মহিলা ডক্টর আর তার ছেলে মারা যায়। আর এইদিকে আমরা বেনকে দেখতে পাই যে কিনা হাতে কিছু একটা জিনিস নিয়ে বেরিয়ে আসে। আসলে ওটা ছিল অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিক মানুষের এই পরিবর্তনকে থামাতে পারে। ল্যাবটি ধ্বংস হওয়ার পর প্রায় এক সপ্তাহ কেটে যায়, কিন্তু এই সময়ের মধ্যে বেন যেন এই পৃথিবী থেকে হারিয়ে যায়। কেউ জানতো না সে কোথায় আছে। অন্যদিকে ক্যাট বুঝতে পেরেছে যে মার্কোকে বাঁচানোর আশায় সে এমন একজন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে সে সত্যি তাকে বিশ্বাস করেছিল। আসলে এই সময়ে বেন নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিল। নিজের অতীত, নিজের ব্যর্থতা আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা নিয়ে একাই লড়াই করেছিল। সেই দিনে রাত্রে কয়েকজন লোক তার সঙ্গে ঝামেলা করতে শুরু করে, আর তখনই বেনের ভেতরে জমে থাকা রাগ বিস্ফোরিত হয়ে যায়। সেই স্পাইডারের মুখোশ পরে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক তখনই রবি তাকে খুঁজে বের করে। সে মনে করিয়ে দেয় একজন নায়ক শুধু নিজের জন্য বাঁচে না, কখনো কখনো তাকে নিজের ইচ্ছার থেকেও বড় কোনো দায়িত্ব বেছে নিতে হয়। আর এখানেই বেন জানতে পারে যে জেনেট অনেকদিন ধরেই জানতো যে তার আসল পরিচয় স্পাইডার, তবুও সে কখনো কাউকে বলেনি। স্পাইডার সরাসরি সিলভারম্যানের বাড়িতে আক্রমণ চালায়, আর সেখানে টমস্টোনের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই হয়। সুযোগ পেয়ে বেন টমস্টোনের শরীরে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আর ধীরে ধীরে তার শরীর একদম নর্মাল মানুষের মতো হয়ে যায়। আর এই খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে। সবাই এখন জেনে গিয়েছে যে স্পাইডারের কাছে এমন একটি অ্যান্টিবায়োটিক আছে যা তাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। শহরে সব শক্তিধর মানুষেরা তাকে খুঁজতে শুরু করে। কেউ সেই অ্যান্টিবায়োটিকটি নিতে চায়, আবার কেউ সেটা ছিনিয়ে নিতে চায়। কিছুদিন পর বেনকে ধরে নিয়ে যাওয়া হয় সিলভারম্যানের কাছে, আর সেখানে ছিল মেগাওয়াট, স্যান্ডম্যান, আরো অনেক শক্তিধর মানুষেরা। প্ল্যানিংটা বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে মেগাওয়াট বেনকে চিনে ফেলে, আর তার সমস্ত পুরনো স্মৃতি মনে আসতে থাকে। সেই ফ্রান্সের বেস ক্যাম্পে বেন তার জীবন বাঁচিয়েছিল, আর তখনই সমস্ত রহস্য পরিষ্কার হয়ে যায়। সিলভারম্যান জেনে যায় যে বেন র্যালি হচ্ছে আসল স্পাইডার। কিছুক্ষণ পর এখানে ক্যাট এবং রবি দুজনে চলে আসে, কিন্তু ঠিক তখনই মেগাওয়াট অ্যান্টিবায়োটিকের একটি ডোজ নিজের হাতে পেয়ে যায়। এরপর সবাইকে অবাক করে দিয়ে সে সিলভারম্যানের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। তারপর আর কি, গুলির শব্দ, বিস্ফোরণ, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ। এই মারপিটের মাঝেই বেনের শক্তি আবার পুরোপুরি ফিরে আসে। সিলভারম্যান বুঝতে পেরে যায় যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে, তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যাট তার পিছু নেয়। বহু বছরের অত্যাচার, ভয় আর ঘৃণার শেষ হিসাব মেটাতে রাস্তার মাঝখানে গিয়ে সিলভারম্যানকে হত্যা করে মেরে ফেলে। লড়াই শেষ হওয়ার পর দেখা যায় মাত্র একটি অ্যান্টিবায়োটিক ডোজ বেঁচে আছে, কিন্তু শেষ পর্যন্ত স্পাইডার নিজের কথা ভাবে না। বেঁচে থাকা অ্যান্টিবায়োটিকটি মার্কোকে দিয়ে দেয়, আর ধীরে ধীরে মার্কোর শরীর আবার নর্মাল মানুষের মতো ফিরে আসে। কিছুদিন পর মেয়র আবার নির্বাচন জিতে যায়, কারণ এই শহরের দুর্নীতি এত সহজে শেষ হয় না। কিন্তু একটা জিনিস বদলে যায়, শহরের আকাশে আবার দেখা যেতে শুরু করে সেই স্পাইডারম্যানকে। কারণ শেষ পর্যন্ত বেন একটি সিদ্ধান্ত নিয়েছিল যে স্বাভাবিক জীবন নয়, দায়িত্ব পালন করা, আর নিজের সুখ নয়, অন্যদের রক্ষা করা। তাই নিউ ইয়র্কের অন্ধকার আকাশে আবার ফিরে আসে সেই কিংবদন্তি দ্য স্পাইডার। আর এইভাবেই শেষ হয়ে যায় স্পাইডার নোট সিজন 1 এর গল্প।